তার মনে হচ্ছে তার শরীর থেকে বোধহয় কেউ সমস্ত রক্ত বোধহয় শুষে নিয়েছে। আর মানে মনে হচ্ছে যেন হাড়ের ওপর তার চামড়া লাগানো, চোখ লাল, একটাই কথা বলে যাচ্ছেন মাথাটা নিচু করে, সে আসছে। হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার বাঁ হাতের ওপর এসে কেউ শুলো। জানলা থেকে একটা মহিলা নিচের দিকে ক্রল করে যাচ্ছে। তখনই বলছে, ও আমাকে ভোগ করে এখন আর আমার সাথে থাকবি না? তোর সাহস থাকলে করে দেখা, তোর রক্ত চুষে খেয়ে নেবো। ঘরে গিয়ে দেখে সে গলায় দড়ি দিয়ে ঝুলছে। মানে সেই লাশ উনি নামানো না, ওইভাবে ঝুলছে লাশ। ওইভাবে রেখে উনি সিদ্ধান্ত নেন যে ওখান থেকে পালিয়ে যাবেন। যে কাকতাড়ুয়াটার মানে মুন্ডুটা রয়েছে, মুন্ডুটার পাশ থেকে আরেকটা মাথা দেখা যাচ্ছে, একটা মহিলার মাথা এরম উকি মেরে ওদের দিকে তাকিয়ে আছে। উনি বললে হয়তো বেঁচে ছিলেন, অন্য কোনো মানুষ হলে হয়তো সেখানেই তার হার্ট অ্যাটাক হয়ে যেত। তোমার কি মনে হচ্ছে যে ঘটনা এখানেই শেষ হয়ে গেল? Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটে আজকে যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন, সেই ঘটনাটা লেজেট আপনাকে একটা হরর থ্রিল দেবে। ঘটনাটা হায়দ্রাবাদে ঘটেছিল এবং প্রিয়া আমার সাথে এই ঘটনাটি শেয়ার করছে। ঘটনাটি শেষ অবধি শুনুন এবং হ্যাঁ, কমেন্ট করে জানান আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন, কোথা থেকে দেখছেন। আপনারা যদি আপনার জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স চান, সেই ক্ষেত্রে আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আপনারা এই নম্বরটি কমেন্ট সেকশনের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। একটাই কথা বলবো, কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো প্রিয়া, কেমন আছো? হ্যালো কৌস্তব, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো রিসেন্টলি আমি দার্জিলিং এ ছিলাম, নর্থ বেঙ্গলে, এবং সেই সময় আমার কাছে তোমার মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। তুমি জানাতে চাও যে তোমার লাইফের কিছু ঘটনা রয়েছে, সেটা তুমি শেয়ার করতে চাও, এটা আমাকে জানিয়েছিলে। এবং তারপর তুমি 1 ঘন্টার একটা ভয়েস নোট আমাকে পাঠিয়েছিলে। সেখানে এমন কিছু কিছু ঘটনা তুমি বর্ণনা করো, এমন কিছু কিছু জিনিস জানাও, ফ্যাকচুয়াল কিছু এভিডেন্স দাও, যেগুলো সত্যি কথা বলতে খুবই স্পাইন চিলিং। মানে আমার মনে হচ্ছিল যে ঘটনাটা আমি সম্পূর্ণটা কখন অন কল তোমার থেকে শুনবো। কিউরিওফাইটের সাথে ইতিমধ্যে তোমার কথা হয়ে গেছে। আমি জানতে চাই প্রিয়া, তোমার সাথে এক্স্যাক্টলি কি ঘটেছিল, কেন তুমি তোমার এই ঘটনাটা শেয়ার করতে চাইছো? আচ্ছা, তো প্রথমেই আমি বলি, এই যে ঘটনাটা আজকে আমি বলতে চাইছি, এই ঘটনাটা আমি আমার রিসেন্টলি আমার এখানে, আমি হায়দ্রাবাদে থাকি, আমার হায়দ্রাবাদের এক বন্ধুর মায়ের থেকে শোনা। তো ওদের বাড়িতে আমরা গেছিলাম, গিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম, তখন বেশ একটু ভূতের আলোচনা শুরু হয়। তো তার মধ্যে হয় না, একটা গ্রুপে কয়েকজন হয় একটু হাসি মজা করে যারা বিশ্বাস করে না। তো তখন কাকিমা সেখানে এলেন, এসে কাকিমা আমার যারা হাসাহাসি করছেন তাদেরকে বলছেন যে তোরা এটা শুনে হাসাহাসি করছিস, কিন্তু আসলে এই ঘটনাগুলো যাদের সাথে ঘটে তারা কিন্তু হাসাহাসি করার সুযোগ পায় না। তো কাকিমা, না না, কাকিমারা এখানকার, মানে ওনারা হচ্ছেন হায়দ্রাবাদী। আচ্ছা, ওকে। হ্যাঁ। তো তখন কাকিমাকে আমি তো বুঝতে পেরেছি যে কাকিমা তো সিরিয়াসলি বলছেন, মানে কাকিমার নিশ্চয়ই সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে। তো আমি কাকিমাকে তখন জিজ্ঞাসা করি যে কাকিমা, এবার তোমাকে তো বলতেই হবে, তুমি যখন বলেছো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তুমি বলো। হ্যাঁ। তো এই ঘটনাটা আমি শুরু করার আগে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। তুমি কখনো শুনেছো যে একটা সুস্থ সবল লম্বা চওড়া মানুষ হঠাৎ করে
এক সপ্তাহের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এটা কি কখনো সম্ভব? কোনো ক্রিটিক্যাল কন্ডিশন? কোনো ক্রিটিক্যাল কন্ডিশন নয়, সুস্থ সবল। ধরো একটা মানুষ সুস্থ সবল বাড়ি থেকে গেল, এক সপ্তাহ পরে সে পুরো মানে তার মনে হচ্ছে যেন হাড়ের ওপর যে চামড়া লাগানো, এইরকম অবস্থা। কিছু কিছু কেস এসেছিল যেগুলো হ্যান্ডেল করেছিলাম, ঠিক আছে। হুম হুম। সেখানে এরকম একটা কেসে হয়েছিল, বাট সেটা কোনো তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যে কেসটা সলভ করেছিলাম সেখানে এরকম একবারই আমি দেখেছি। আচ্ছা, আমি তো ঘটনাটা শুনলে তুমি বুঝতে পারবে যে কি বাট তুমি যেটা হয়েছিল। বললে এটা খুবই রেয়ার কিন্তু। একদম, মানে তুমি তো যেটা বলছো সেটাতে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কিন্তু এইটা কিন্তু মানে ধরো ব্ল্যাক ম্যাজিকের কোনো মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়নি। ধরো একটা স্বাভাবিক মানুষ গেল, হ্যাঁ ফিরে এলো, মানে সে তাকে তুমি চিনতে পারছো না, ঠিক আছে। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটা আজ থেকে ধরো প্রায় 40 বছর আগে সাউথ ইন্ডিয়ায়, আন্ধ্রায়, ঠিক আছে। আচ্ছা। সেখানে ধরো আজ থেকে 40 বছর আগে তো মানুষ জাত পাত ধর্মের অনেক ভেদাভেদ ছিল, মানে যেগুলো ধরো উচিত নয় কিন্তু সেগুলো ছিল, সেটা একটা সমাজের অঙ্গ ছিল, আমাদের সেটা স্বীকার করতে হবে। সেই সময় ধরো একটা মেয়ে যদি আহ তার বাবা মায়ের বিরুদ্ধে বা তার বাবার বিরুদ্ধে গিয়ে একটা যে কোনো ছেলেকে বিয়ে করে, হ্যাঁ বাড়িতে রয়েছে, আর তার বাবা কিছু বলছে না, মানে তার বাবা চুপচাপ দেখছে, তার বাবা কোনো প্রতিবাদ করছে না, এটাও কি কোনোভাবে সম্ভব? এটা খুবই রেয়ার ইভেন এখনকার দিনেও। একদমই তাই। আহ তো আজকে আমি এই যে ঘটনাটা বলবো, এই ঘটনাটার মাধ্যমে দুটো জিনিস সবার শেখা উচিত। প্রথম জিনিস হচ্ছে, জীবনের কখনো কখনো আমরা এমন কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটার জন্য মানুষকে সারা জীবন তার শাস্তি বা তার ফল ভোগ করে যেতে হয়, প্রথম। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের জীবনে মা বাবার থেকে বেশি শুভাকাঙ্ক্ষী কিন্তু আর কেউ হয় না। সেটা এই ঘটনাটার মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবে যে কখনো কখনো মা বাবার উপদেশ অপেক্ষা করে আমরা যে কাজগুলো করি, সেই উপদেশ উপেক্ষা করার ফল কিন্তু খুবই খারাপ হতে পারে। এক্স্যাক্টলি, খুব ভালো একটা কথা বলেছো। ঘটনাটা কি হয়েছিল মেনলি? হ্যাঁ, তাহলে ঘটনাটা আমি শুরু করছি। এই ঘটনাটা হচ্ছে, মানে কাকিমার বয়স ধরো এখন 55। এই ঘটনাটা কাকিমার যখন 15 বছর বয়স, কাকিমা যখন 10th-এর বোর্ডস দেবেন সেই সময়কার ঘটনা, ঠিক আছে। ওকে। তো আহ কাকিমারা আগে থেকেই 3 বোন ছিলেন, আর সেই সময় কাকিমার একটা ছোট ভাই হয়। তো ছোট ভাই হয়েছে বাড়িতে, বাচ্চা হয়েছে। একটা বাচ্চা হলে যেমন বাড়িতে একটা বাচ্চার কান্না, একটা অস্থিরতা, সবাই ব্যস্ততার মধ্যে থাকে, মানে বাড়িতে একটা হইচইয়ের পরিবেশ থাকে। তো সেই সময় কাকিমার যেহেতু 10th-এর বোর্ড একটা খুব বড় মানে বড় পরীক্ষা, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ধরো মাধ্যমিক, একটা জীবনে খুব বড় পরীক্ষা। তো সেই পরীক্ষার প্রস্তুতি নিতে কাকিমার নিজের বাড়িতে থেকে খুব অসুবিধা হচ্ছিল, পড়াশোনায় বেশ ক্ষতি হচ্ছিল। তো সেই সময় কাকিমার বাড়ি থেকে ঠিক করা হয় যে কাকিমা তার পড়াশোনাটা তার মামার বাড়িতে থেকে করবে। তো কাকিমার মামার বাড়িতে কাকিমা এর আগে তার 15 বছর বয়সে খুব বেশি বার যায়নি, কারণ কাকিমার বাবা না খুব একটা তাদের অ্যালাউ করতেন না মামার বাড়ি যাওয়ার জন্য, বা কাকিমার মাও সন্তান সন্ততি নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে খুব একটা সময় করে বাপের বাড়ি অত সেভাবে তারও যাওয়া হতো না। তো কাকিমার কাছে সেই সিদ্ধান্তটা মানে একটু অস্বস্তিকর ছিল, কিন্তু পড়াশোনার জন্য আহ এই তাকে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। তো তাই জন্য কাকিমাকে তার মামার বাড়িতে পাঠানো হলো। তো কাকিমার মামার বাড়িতে ছিল হচ্ছে কাকিমার দাদু, কাকিমার দিদা, কাকিমার 4 মামা। তার মধ্যে ছিল কাকিমার বড় মামা। বড় মামা হচ্ছেন ট্রাক চালাতেন। কাকিমার মেজো মামা, সেজো মামা, তারা হচ্ছেন চাষ করতেন। কাকিমার দাদুদের অনেক জমি ছিল, সেখানে চাষ করতেন। আর কাকিমার যে ছোট মামা, সে পড়াশোনা করতো। তো কাকিমা ওখানে যাওয়ার পর প্রায় 2 সপ্তাহ কেটে যায়। 2 সপ্তাহ কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে কাকিমার এই যে বড় মামা, সে বাড়িতে এসে হঠাৎ করেই বলে যে আমি বিয়ে করতে চাই। এবার সেই শুনে তো মানে সবাই বাড়ির অবাক হয়ে যায় যে হঠাৎ করে ছেলে কি বলছে, বিয়ে করতে চায়। তো এবার কাকিমার যে দাদু, তিনি কিন্তু মানে খুব স্ট্রিক্ট,
খুব স্ট্রিক্ট, তিনি নিজেও একজন ট্রাক চালক ছিলেন, জীবনেও তারও অনেক অভিজ্ঞতা, তো তিনি খুব রাগী, খুব স্ট্রিক্ট মানুষ। তো তিনি তো এই কথাটা শুনে তো মানে খুব রেগে যান, বলছেন যে মানে তুই কি বলছিস, রেগেও যান, অবাকও হয়ে যান যে তুই কাকে বিয়ে করবি, হঠাৎ করে কে মেয়ে, কোন মেয়েকে বিয়ে করবি। এবার তখন কাকিমার বড় মামা জানায় যে উনি যেই রুটে ট্রাক চালাতেন সেই রুটে একটা চায়ের দোকান আছে। তো এই যে মেয়েটার বাবা আর মেয়েটা মিলে সেই চায়ের দোকানটা চালায়। উম, আহ, তো সেইখানে কোনোভাবে মানে ওই দোকানে চা খেতে খেতে তার সাথে সেই মেয়েটার পরিচয় হয়, মেয়েটাও তার বাবাকে চায়ের দোকানের কাজে সাহায্য করতো, তো সেইখানে পরিচয় হয়। তো একটা কথা কি বলতো, মানে এখনো বর্তমান যুগে দাঁড়িয়েও আমি দেখেছি সাউথ ইন্ডিয়াতে লাভ ম্যারেজের এখনো খুব বড় একটা ব্যাপার, ঠিক আছে। আর আজ থেকে 40 বছর আগে তো মানে এটা নিশ্চয়ই অনেক বেশি বড় ব্যাপার ছিল। প্লাস অনেক এখানে অনেক জানো তো জাত, কাস্ট, এগুলোর অনেক ব্যাপার আছে। কাস্টের মধ্যেও সাব কাস্ট, তো ওরকম লাভ ম্যারেজটা মানে ভাবাই যায় না। তো কাকিমার দাদু তো মানে শুনে প্রচন্ড রেগে যান। তিনি আরো যেই শুনেছেন যে একটা চায়ের দোকানের মেয়ে বা একজন চাওয়ালার মেয়ে, সেটা শুনে তো প্রচন্ড রেগে যান যে তুই শেষ পর্যন্ত একটা চাওয়ালার মেয়েকে বিয়ে করবি, কি দিতে পারবে। সেই সময় একটা ডাউরিরও ব্যাপার ছিল যে সে কি দিতে পারবে তোকে, এই রকম ভাবে মানে প্রচন্ড তাদের মধ্যে ঘরে ঝগড়া অশান্তি হয়। মানে দাদু দিদা তারা তো স্ট্রিক্টলি নাই করে দেয় যে অসম্ভব, আমরা এই বিয়ে দিতেই পারবো না। তো এই ঘটনা ঘটার পরে কাকিমার যে বড় মামা, তিনি পরদিন থেকে হঠাৎ উধাও, ঠিক আছে, তারপর? হঠাৎ করে উধাও। এবার প্রথমে 1-2 দিন তো ভেবেছে যে কি হলো, কোনো কাজে চলে গেল নাকি। মানে ট্রাকের কাজে তো অনেক সময় 1-2 রাত বাইরে থাকতেই হতো যদি এক জায়গা থেকে অনেক জায়গায় দূরে যাতায়াত, তো প্রথম 2 দিন কিন্তু ওরা আবার অবাকও হচ্ছে যে এরকম না বলে তো সে চলে যায় না, হঠাৎ করে চলে গেল। এবার 2 দিন পেরিয়ে 3 দিন হলো, 4 দিন হলো, তখন সবাই চিন্তায় পড়ে গেছে। এবার সবাইকে আশেপাশে ডাকা হয়েছে, হ্যাঁ কাকিমার বাবাকেও ডাকা হয়েছে যে একটু খোঁজ খবর নেওয়ার দরকার যে কোথায় হঠাৎ করে সেই বড় মামা উধাও হয়ে গেল। তো তারা সেই সময় দেখো, এত প্রযুক্তি তো এত উন্নত ছিল না, এত টেকনোলজি এত কিছু তো সেই সময় ছিল না। তো যাই হোক, তারা তাদের সাধ্যমতো অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না, কোনো খবর পায় না। তারা পুলিশেও যায়, পুলিশ তো বলেই দিল যে দেখুন উনি তো কোনো বাচ্চা নন, উনি একজন অ্যাডাল্ট, উনি নিজের ইচ্ছাতেই যেখানে গেছেন নিজের ইচ্ছাতেই গেছেন। আর বাড়িতে তো আপনারা বলছেন যে বাড়িতে কিছু ঝগড়া অশান্তি হয়েছে, হয়তো উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। তাও আমরা দেখবো যে কোনো যদি পথে কোনো চোর ডাকাতের পাল্লায় পড়েন, কোনো খারাপ মানুষের পাল্লায় পড়েছেন, আমরা দেখবো, এরকম করে পুলিশ থেকেও জানানো হয়। তো বাড়ির সবাই তো প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছে। এইবার হঠাৎ করে প্রায় 9 দিনের মাথায় সেই বড় মামা ফিরে আসে, হঠাৎ করে। আচ্ছা। কিন্তু সেই বড় মামাকে দেখে সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। মানে সবাই প্রথমে তো বড় মামাকে চিনতেই পারেনি যে এটা বড় মামাই, কারণ বড় মামা একজন সুস্থ সবল লম্বা চওড়া মানুষ, প্রচন্ড লম্বা, প্রায় 6 ফুটের ওপর তার উচ্চতা, প্রচন্ড লম্বা চওড়া সবল একজন মানুষ। সেই মানুষকে দেখে মনে হচ্ছে তার বোধহয় 2 ফুট উচ্চতা কমে গেছে, তার মনে হচ্ছে তার শরীর থেকে বোধহয় কেউ সমস্ত রক্ত বোধহয় শুষে নিয়েছে। আর মানে মনে হচ্ছে যেন হাড়ের ওপর তার চামড়া লাগানো, চোখ লাল, মাথার চুল উস্কো খুস্কো। আচ্ছা। এইভাবে সেই বড় মামা বাড়িতে ফিরেছে। তাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। তারপর সবাই তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কি হয়েছে, তুই এতদিন কোথায় ছিলি, হ্যাঁ তোর এই অবস্থা কে করলো। কিন্তু এই বড় মামা কিন্তু কোনো কথা বলেন না, তিনি শুধু একটাই কথা বলে যাচ্ছেন মাথাটা নিচু করে, সে আসছে, সে আসছে, এইরকম করে কথাটা বারবার করে তিনি রিপিট করে যাচ্ছেন। এইবারে সবাই জিজ্ঞাসা করছে যে কে আসছে, কার কথা বলছো তুমি। কিন্তু বড় মামা এই সে আসছে কথাটা ছাড়া আর কিচ্ছু বলছে না, কারোর সাথে কোনো কথাই বলছে না, বিড়বিড় করে এক কথা এক নাগাড়ে বলে যাচ্ছে। তো তখন সবাই প্রথমে ভাবে যে কি হলো, হয়তো রাস্তায় কোনো চোর ডাকাতের পাল্লায় পড়েছে, হয়তো সেখানে তাকে হয়তো খুব অত্যাচার করেছে, তার হয়তো কোনো মানসিক চাপ সৃষ্টি হয়েছে, মানসিক ভারসাম্য হারিয়ে গেছে।
সবাই এটাই ভাবে। কিন্তু বড় মামা ফিরে আসার পর তো আশেপাশের পাড়া প্রতিবেশী অনেকরা চলে এসেছে তাকে দেখার জন্য। তারপরে একটা ছেলের এরকম পরিবর্তন, মানে সেই সময় তো এটা মানে একটা খুব বড় ব্যাপার, মানে একটা শোরগোল পড়ে গেছে আশপাশের মধ্যে। তো সেই সময় ওদের পাশে একজন দিদা, বয়স্ক দিদা থাকতেন। সেই বয়স্ক দিদা এসে কিন্তু বড় মামাকে দেখে বলছে যে ওকে দেখে না আমার ঠিক ভালো লাগছে না, ওর নিশ্চয়ই কোনো একটা হাওয়া বাতাস লেগেছে বা কিছু একটা নজর হয়তো ওর লেগেছে, আহ একবার ওকে ঝাড়িয়ে নেওয়া হোক। তো সেটা শুনে আহ দিদার যে দিদা কাকিমার যে দিদা ছিল, কাকিমার দিদার মনে হয়েছে যে হ্যাঁ, কথাটা তো উনি খারাপ বলেননি, একবার ঝাড়িয়ে নিতে তো কোনো অসুবিধা নেই। তো সেই সময় তো ওঝা মানে পাড়ায় থাকতেনই একজন দুজন, মানে এই ব্যাপারগুলো তো সবাই অনেক বেশি মানতো। তো ওনাদের বাড়ি থেকে কিছু দূরেই একজন ওঝা ছিলেন, তো সেই ওঝাকে ডাকা হলো। সেই ওঝা এসে যে একটু ঝাড়ফুঁক করে দিলেন, মানে এখানকার রিচুয়ালসে যা কিছু হয় কিছু মন্ত্র উনি পড়লেন, পড়ে ঠরে বললেন যে যা নজর দোষ হাওয়া বাতাস যদি কিছু লেগে থাকে কেটে যাবে, আর কোনো অসুবিধা নেই। এইবারে ওই ঝাড়ফুঁক হয়ে যাওয়ার পর তারপরে বড় মামা একটা কথা বলল যে আমার ঘুম পেয়েছে। তো সবাই তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঘুম পেয়েছে তাহলে ঠিক আছে, খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে যা শুতে চলে যা। ওপরে ওনাদের দোতলা বাড়ি ছিল, তো বলছে দোতলার ঘরে শুতে চলে যা। তো যা হোক একটু কিছু খাওয়া দাওয়া করে বড় মামা শুতে চলে গেছে। এবার শুতে তো গেছে তখন ধরো দুপুর নাগাদ, সে রাত্রির হয়ে গেছে তখনও আর ফেরে না। মানে আর মানে উপর থেকে নিচে আর আসে না, সে উপরে তার নিজের ঘরেই রয়েছে, ঘুমাচ্ছে। এবার রাতের খাওয়ার সময় হয়ে গেছে, তো কাকিমার দিদা খাবার গুছিয়ে দিয়ে কাকিমাকে বলে যে যা গিয়ে বড় মামার ঘরে খাবারটা দিয়ে আয়। এবার সেই সময় তো সেখানে কোনো ইলেকট্রিসিটি বা এই ধরনের কিছু ছিল না। তো কাকিমা এক হাতে হারিকেন এক হাতে খাবারের প্লেট নিয়ে বড় মামার ঘরে গেছে। এইবারে বড় মামার ঘরে গিয়ে দেখছে যে ঘরে কোনো আলো জ্বলছে না, মানে ঘরের দরজা বন্ধ কিন্তু দরজার নিচে তো একটু ফাঁক থাকে, যেখান থেকে ধরো ভেতরে আলো জ্বললে তো দরজার নিচটা থেকে দেখা যাবে। তো সেখানে দেখছে কোনো আলো জ্বলছে না, ওই জায়গাটা পুরো অন্ধকার। তো এবার কাকিমা দরজার কাছে গেছে, দরজার কাছে গিয়ে শুনছে যে বড় মামা আর একজন মহিলার কথোপকথন হচ্ছে, মানে একটা মহিলার কণ্ঠ পাওয়া যাচ্ছে। আর সেই মহিলা বলছে আমার সাথে চল, আমার সাথে চল, আর বড় মামা বলছে না যাব না, এরম একটা কথোপকথন চলছে। আচ্ছা আচ্ছা। তো কাকিমা তখন ভাবে যে মামার ঘরে কোন মহিলা আসবে, এই বাড়িতে তো আমি আর দিদা ছাড়া তো কোনো মহিলা নেই, তাহলে মামার ঘরে কে আসবে? তাহলে কি দিদা এলো? কিন্তু দিদাই বা কি করে আসবে? দিদা এলে তো আমার সামনে থেকেই আসবে, আর দিদাই তো আমাকে দিয়ে খাবার পাঠালো, তাহলে কে হতে পারে? এবার কাকিমা বেশ কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে শোনার চেষ্টা করলো, কিন্তু দেখলো আর কোনো ওই একটাই কথা যে আমার সাথে চ, আর মামা বলছে যে যাবো না। তো কাকিমা না ভয় পায় দরজাটা নক করেছে। দরজাটা নক করতে কাকিমার বড় মামা দরজাটা খুলেছে। এবার দরজাটা খোলার পর কাকিমা ঘরে ঢুকে দেখছে শুধু বড় মামা, ঘরে আর কেউ নেই, ঘর ফাঁকা। কাকিমা কিন্তু দরজার বাইরে স্পষ্ট শুনতে পেয়েছে একটা মহিলা কণ্ঠ, কিন্তু দরজার ভেতরে ঢুকে কিন্তু দেখছে ঘরে বড় মামা ছাড়া কিন্তু আর কেউ নেই। ওকে ওকে। তো তখন কাকিমা বড় মামাকে জিজ্ঞাসা করছে যে মামা তোমার ঘরে কি কেউ ছিল? তখন বড় মামা বলছে হ্যাঁ ওই তো ও ওখানে দাঁড়িয়ে আছে, তুই দেখতে পাচ্ছিস না ওকে? তখন কাকিমা হ্যারিকেনটা নিয়ে ঘরের চারিদিকে দেখে বলছে কোথায়, তোমার ঘরে তো কেউ নেই। বলছে আরে ওই তো দেখ না, আলমারির পেছনে লুকিয়ে আছে। এবার আলমারি, ওই সময় ওদের একটা কাঠের আলমারি ছিল, এবার কাঠের আলমারিটা হচ্ছে দেওয়ালের থেকে একটুখানি দূরে, মানে দেওয়াল থেকে একটু সেপারেটেড। আর ওইখানে দেওয়াল আর কাঠের আলমারির ওই জায়গাটার মাঝে একটা গলি মতো সৃষ্টি হয়েছে। এবার মামা সেই জায়গাটায় হাত দেখিয়ে বলছে যে ওখানে লুকিয়ে আছে। এবার কাকিমা ভাবছে যে ওইটুকু জায়গায় মানুষ লুকাবে কি করে। হ্যাঁ, এবার কাকিমা তাও সাহস করে করে হ্যারিকেনটা নিয়ে দেখতে গেছে। এবার গিয়ে দেখছে যে না, ওখানে তো কেউ নেই। তখন কাকিমা বলছে না মামা, ওখানে তো কেউ নেই,
কিন্তু আমিও তো শুনেছি যে তোমার ঘরে কোনো একটা মহিলা ছিল। তখন মামা বলছে, আরে ওই তো দেখ না, আলমারির পেছনে লুকিয়ে আছে, তুই দেখতে পাচ্ছিস না? তুই কি কিছুই দেখতে পাস না? এমনি করে মানে আবোল তাবোল বলছেন। তো এইটা শুনে কাকিমার বেশ একটু ভয় লেগে গেছে, মানে কাকিমা নিজেও একটা মহিলা কণ্ঠ শুনেছে, মামাও বলছে যে হ্যাঁ আলমারির পেছনে, কিন্তু আলমারির পেছন ফাঁকা, কেউ লুকিয়ে নেই। তো কাকিমা কি করেছে, ভয় তাড়াতাড়ি করে ওখানে থালা রেখে, হ্যারিকেনটা ওখানে রেখে উনি তাড়াতাড়ি করে দৌড়ে নিচে চলে এসেছে। এসে দিদাকে সব ঘটনা বলেছে। তো দিদাকে সব ঘটনা বলার পর দিদাও একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে দাদুকে সব জানিয়েছে। কিন্তু দাদু সেই সময় কিছুই বিশ্বাস করেনি। দাদু বলছে কি, দূর, ও কি দেখে কি দেখেছে, কি শুনতে কি শুনেছে। হ্যাঁ, তোমরা ছেলেটার এমনিতেই এই অবস্থা, তোমরা আর এর মধ্যে আর কোনো সমস্যা বাড়িও না, তার উল্টো পাল্টা কথা বলো না। ছেলেটার কি ব্যবস্থা করা যায়, মানসিক কি সমস্যা হলো সেটা দেখি। এমনি করে দাদু ধমক দিয়ে সেদিনকের মতো কথা কাটিয়ে দিয়েছে। এইবার পরদিনকে কাকিমার সেই যে ছোট ভাইটাকে নিয়ে এসেছে দিদার বাড়িতে দাদার সাথে দেখা করতে, যে দাদা এতদিন পর এসেছে আর দাদার এত শরীর খারাপ, দাদার সাথে একটু দেখা করে আসি। এবার কাকিমার মা যেদিন এসেছে সেদিন রাতে কাকিমার যে ছোট ভাইটা, সে মানে তারস্বরে কাঁদছে। আর মানে ঘরের একটা কোণার দিকে তাকিয়ে সে তারস্বরে কাঁদছে। মানে সে কান্না কিছুতেই থামানো যায় না। বাচ্চারা কাঁদে, কিন্তু সেই বাচ্চার কান্না শুনে মনে হচ্ছে তার যেন অনেক একটা শরীরে কষ্ট হচ্ছে, বা সে হয়তো কিছু দেখে ভয় পাচ্ছে। মানে এত কাঁদছে যে কাঁদতে কাঁদতে বাচ্চার মুখ থেকে ফেনা 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 বেরিয়ে যাচ্ছে, এত কাঁদছে। তো তখন কাকিমার মা কি করেছে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে কাকিমাদের ঘরের বাইরে, মানে মেন ঘরের বাইরে একটা বড় চাতাল মতো, উঠোন কাম চাতাল মতো একটা ছিল, তো সেইখানে বাচ্চাটাকে নিয়ে পায়চারি করছে। পায়চারি করতে করতে এবার বাচ্চাটা তখনও কাঁদছে, তখনও কেঁদে যাচ্ছে। এবার হঠাৎ করে বাচ্চাটাকে নিয়ে ঘুরতে ঘুরতে ওপরে দোতলার দিকে দাদার ঘরের দিকে চোখ পড়েছে, মানে কাকিমার বড় মামার ঘরের দিকে চোখ পড়েছে। এবার সেই ঘরের একটা জানলা এই চাতালের দিকে ছিল, সেই জানলা থেকে দেখা যেত। এইবার সে দেখছে যে ওই জানলায় একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। মহিলাটার কিন্তু কোনো মুখ বা অবয়ব কিছু সামনে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ঘরের পেছন দিকে একটা হ্যারিকেন জ্বলছে। তো সেই হ্যারিকেনের আলোটা পেছন দিক থেকে পড়েছে, আর মহিলাটার শ্যাডোটা, মানে সামনের দিক থেকে একটা কালো একটা শ্যাডো দেখা যাচ্ছে। আর স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওটা একটা মহিলা, চুল উঠছে তার। তো এটা দেখে কাকিমা তখন নিচ থেকে চিৎকার করে জিজ্ঞাসা করেছে যে, মা মা, দাদার ঘরে কি তুমি দাঁড়িয়ে, তুমি দাঁড়িয়ে? তখন এরম চিৎকার করতে তখন কাকিমার যে দিদা, সে ঘর থেকে, একতলার ঘর থেকে ছুটে বেরিয়ে এসেছে। ছুটে বেরিয়ে এসে বলছে যে, আহ কি হলো, তুই চিৎকার করছিস কেন, মা করে কি হয়েছে? বলছে, মা তুমি কি এখনই দাদার ঘরে ছিলে? বলছে, আমি দাদার ঘরে কোথায়, না তো, আমি তো এই তো একতলায় ছিলাম, তো দাদার ঘরে কে থাকবে? বলছে, না, দাদার ঘরে তো আমি একজন মহিলাকে দেখলাম দাঁড়িয়ে রয়েছে। কে কে মহিলা হতে পারে? তখন বলছে যে, না, মহিলা কে হবে, এই বাড়িতে তো মহিলা বলতে আমি রয়েছি, তোর মেয়ে রয়েছে, আর এখন তুই, এছাড়া তো আর কেউ নেই। আর আমি তো একতলার ঘরে বসে আমরা আলোচনা করছি যে বাচ্চাটার কি অসুবিধা হচ্ছে, যদি কান্না না থামানো যায় কি ব্যবস্থা করা যায়, বাচ্চাটার শরীর খারাপ করলো কিনা, এইসব আলোচনা করছে, আর তোর মেয়েও তো এখানেই বসে রয়েছে। তখন কাকিমার মা বলছে যে, না, আমি কিন্তু স্পষ্ট দেখলাম যে জানলায় একজন মহিলা দাঁড়িয়েছিল। হ্যাঁ। তখন বলছে কাকিমার দিদা বলছে যে, না হতে পারে, তুই তোর দাদাকে দেখেছিস। বলছে, তোর দাদাকে কি দেখবো, আমি দেখছি স্পষ্ট চুল উঠছে। হ্যাঁ, এরকম ওদের মধ্যে একটা ছোটখাটো তর্ক বিতর্ক হয়। তো সেই দিনকে কেউ বিশ্বাস করে না আবারও কাকিমার মাকে। তো পরদিনকে কাকিমার মা মানে খুব ভয় পেয়ে গেছিলেন ওই রাতের ঘটনাটায়। তো কাকিমার মা তার বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে যান। বাচ্চাটাও সারা রাত কিন্তু সেই বাচ্চা কান্না থামায়নি, বাচ্চা সমানে কেঁদে গেছে। পরদিনকে ওখানে, সেই সময় তো ওইসব জায়গায় হাসপাতাল বা ধরো তোমার ডাক্তারখানা এসব তো অত ছিল না, একটা ছোটখাটো কোনো স্বাস্থ্য কেন্দ্র ছিল, সেই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে বাচ্চাটাকে দেখিয়ে রেখে চলে গেছে। কিন্তু কাকিমাকে নিয়ে যায়নি, কারণ এক তো উনি একা মহিলা, একটা ছোট বাচ্চাকে নিয়ে যাবে, তার উপর আরো একটা মেয়েকে নিয়ে যাবে, মানে সেই রিস্কটা আর উনি নেননি। কাকিমাকে মামার বাড়িতেই রেখে উনি
কাকিমার মা চলে গেছে ছোট বাচ্চাটাকে নিয়ে। এরপর তার পরের দিনকের ঘটনা, তার পরের দিনকে রাত্রির বেলা কাকিমার দিদার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তখন বেশ রাত্রি, বাড়িতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো বাথরুমটা ছিল হচ্ছে মেন বাড়ির বাইরের দিকে, চাতালের ওপর বাথরুম। আগেকার দিনে যেমন হতো, অ্যাটাচ বাথরুম তো হতো না, বাড়ির বাইরে চাতালে হতো। তো কাকিমার দিদা এরকম বাথরুমে যাবেন, তখন বেশ রাত্রি, দেখছে যে বাথরুমের ভেতরটা না বন্ধ, ভেতর থেকে বন্ধ বাথরুমের দরজাটা। আর ভেতর থেকে কারো চুরির আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে যেন বাথরুমের ভেতরে কেউ রয়েছে যার হাতে চুরি রয়েছে। তো কাকিমার দিদা তো একটু ভয় পেয়ে যায়, হুম। মানে অত রাতে বাড়িতে মহিলা বলতে একমাত্র উনি আর কাকিমা, কিন্তু উনি যখন উঠে এসেছেন বাথরুমে তখন দেখছে কাকিমা ঘরে শুয়ে রয়েছে, তাহলে বাথরুমে কে? তাও উনি ভেবেছেন কি জানি রাতে কি কোনো চোর ডাকাত ঢুকলো বা আশেপাশে বাড়ির থেকে কেউ এলো, কি হয়েছে। এবার কাকিমার দিদা এমনিতে সাহসী মহিলা, তো উনি কি করেছেন, উনি না জিজ্ঞাসা করেছেন যে এই বাথরুমে কে রে, বাথরুমে কে? এবার না প্রথমে কেউ কোনো সাড়া দেয়নি, কিন্তু সেই চুরির আওয়াজ হচ্ছেই, আর চুরির আওয়াজ মানে প্রচন্ড হচ্ছে, মানে মনে হচ্ছে যেন কেউ ইচ্ছা করে হাত নাড়াচ্ছে অনেক বেশি, মানে কেউ একটা অনেক হাত নাড়াচ্ছে, মানে খন খন করে চুরির আওয়াজ হয়ে যাচ্ছে। তো কাকিমার দিদা এরকম 2-3বার জিজ্ঞাসা করেছে। এইবারে কাকিমার দিদা কি করেছে, দরজা এরকম বাইরে থেকে নক করেছে যে এই ভেতরে কে রে, এরকম দরজায় ধাক্কা দিয়েছে। এইবার যেটা হয়েছে, মানে আমার বলতে গেলে তোমাকে ভয় লাগছে। কাকিমা দিদা তো বাইরে থেকে নক করেছে, ভেতর থেকে যে ছিল সেও ভেতর থেকে দরজা ধাক্কেছে, মানে কাকিমা দিদা যত জোরে না বাইরে থেকে ধাক্কেছে, সে তো দ্বিগুণ জোরে, মানে ফুল ফোর্সে ভেতর থেকে ঠক 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 করে ধাক্কেছে। এবার এই সাংঘাতিক ব্যাপার। একদমই তাই, মানে তুমি ভাবো একটা মাঝ রাতে তুমি একা একটা মহিলা ওরকম অন্ধকারে, যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, তুমি গেছো বাথরুমে আর এরকম একটা ঘটনা ঘটেছে। মানে Exactly. কাকিমার দিদা তো চিৎকার করে, মানে বাবা গো মা গো করে চিৎকার করে, মানে বাড়ির সবাই উঠে এসেছে যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, তার তো মানে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এবার সে তারপর কাকিমার দাদু ছুটে এসেছে, কাকিমার আর বাকি 3 মামা ছুটে এসেছে, কাকিমা ছুটে এসেছে। তো কাকিমার দিদা বলছে বাথরুমে কেউ আছে, বাথরুমে কেউ ঢুকেছে, হ্যাঁ আমি বাইরে থেকে ধাক্কা দিয়েছি, ভেতর থেকেও ধাক্কা দিয়েছে। এবার এইটা শুনে তখন কাকিমার দাদু গিয়ে কি করেছে, গিয়ে এবার দেখছে যে না, বাথরুমের দরজা তো বাইরে থেকে আটকানো, কেউ নেই, বাথরুমের দরজা ভেতর থেকেও আটকানো নেই, কেউ নেই। দরজা খুলে দেখছে যে বাথরুম পুরো ফাঁকা। এবার এই ঘটনাটা দেখে কাকিমার দিদা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর কাকিমার দিদা চোখে মুখে জল ছেটানো হয়েছে, জল ছিটিয়ে জ্ঞান ফেরার পর কাকিমার দিদা বলছে যে আমি স্পষ্ট আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। এবার তখন কাকিমার দাদু বলছে যে কিন্তু আমি তো দরজা খুলে দেখলাম দরজা ফাঁকা। বলছে হ্যাঁ আমি তো সেটাই বুঝতে পারছি না, দরজার ভেতরে কেউ ছিল, কিন্তু তুমি যখন দরজা খুললে তখন তো আমি কাউকে বেরিয়ে যেতে দেখলাম না। এবার এই নিয়ে একটা ওদের মধ্যে না মানে তর্কাতর্কি লেগে গেছে। কাকিমার দাদু কিছুতেই বিশ্বাস করবে না যে এটা ঘটনাটা ঘটেছে, আর কাকিমার দিদার সাথে তো ওটা ঘটেছে, উনি তো সত্যি কথাই বলছেন। এবার এইরকম যখন কথোপকথন হচ্ছে, এর মাঝে হঠাৎ করে কাকিমার বড় মামা ওপর থেকে নেমে এসেছে। নেমে এসে দরজার সামনে এসে কেমন করে মানে একটা বলছে যে দেখলে তো ওকে দেখেছো তো, বলেছিলাম না ও আসবে, ও এসেছে, কি দেখলে তো, এমনি করে বলছে। এবার তখন ওরা জিজ্ঞেস করছে কে এসেছে কে এসেছে, বলছে ওই তো এসেছে, আমি বলবো না, দেখো না ও এসেছে এমনি করে বলছে, বলে আবার ওপরে চলে গেছে। এবার তখন কাকিমার দাদু বলছে কি কি বলছো, কি থেকে কি যে তোমরা দেখছো, হ্যাঁ একবার তোমার নাতনি দেখছে, একবার তোমার মেয়ে দেখছে, একবার তুমি দেখছো, হ্যাঁ তোমরা সব শুধু বাড়ির মেয়েরাই দেখতে পাচ্ছ, কই আমরা বাড়ির ছেলেরা তো কিছু দেখতে পাচ্ছি না, তোমার বড় ছেলে ছাড়া আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। এইবার কৌস্তব জীবনে কখনো এইসব জিনিসকে চ্যালেঞ্জ করতে নেই, একদমই তাই। ঠিক আছে, এর ফলটা উনি হাতে নাতে সেদিন রাতেই পেয়েছেন। আচ্ছা। সেদিন রাতে এই সব তো কথা হয়েছে। এবারে কাকিমার দাদু হচ্ছে বাইরে বারান্দায় একটা চৌকি পেতে, ওর উপর বিছানা পেতে মশারি লাগিয়ে শুতেন।
হুম, একাই শুতেন। তো উনি এসব ঝামেলা ঠামেলা হওয়ার পর কাকিমার দিদা ওদের ঘরে, মামারা মামাদের ঘরে, দাদু বাইরে চৌকিতে শুতে এসেছে। শুতে এসে ওনার একটু মানে শুয়ে একটু তন্দ্রা মতো যেই লেগেছে, তখন স্পষ্ট চৌকিটা না নড়ে উঠেছে আর একটা আওয়াজ হয়েছে। মানে চৌকিতে ধরো কেউ উঠে বসলে একটা আওয়াজ হয় না, তো ওইরকম একটা চৌকি নড়ার আওয়াজ হয়েছে। এবার তখন তো ঘুটঘুটে অন্ধকার, হ্যাঁ, হ্যারিকেন এসব সব বন্ধ। তো উনি কি করেছে, উনি ভেবেছে কি যে কেউ এসে হয়তো বসেছে চৌকিতে। তো উনি না দেখার জন্য এরকম করে হাতটা নাড়িয়ে দেখছে যে কেউ এসেছে কিনা। হ্যাঁ, দেখছেন না, কেউ তো নেই। হ্যাঁ, উনি আবার একবার বলেওছে যে কি কেউ এলি, কেউ এলি, ভেবেছে যে কেউ হয়তো বাড়িরই কেউ এসেছে, কিন্তু কোনো শব্দ নেই। এরপরে উনি ভাবেন যে কি জানি, ওনার হয়তো মনের ভুল, হয়তো কোনো কারণে আওয়াজ হয়েছে বা বাইরে থেকে, উনি ব্যাপারটা অতটা পাত্তা দেন না। তো আবার উনি ঘুমানোর চেষ্টা করেন। ঘুমানোর চেষ্টা মানে ওনার সবে তন্দ্রাটা লেগে এসেছে। এবার উনি কিভাবে শুয়েছিলেন, বালিশ ছিল, বালিশের ওপর না বা হাতটা এমনি লম্বা করে হাতের ওপর মাথা দিয়ে উনি শুয়ে রয়েছেন। এইবারে হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার বা হাতের ওপর এসে কেউ শুলো, আর যে শুলো তার মাথা থেকে একটা খুব সুন্দর একটা চুলের তেলের গন্ধ, উনি নাকে স্পষ্ট সেই গন্ধটা পাচ্ছেন। আর উনি স্পষ্ট সেই হাতের চাপটা অনুভব করছেন যে ওনার হাতে কারোর মাথা, আর ওনার গায়ের সাথে তার শরীরের ধরো তার পিঠটা ঠেকে রয়েছে। মানে উনি হাতে প্লাস ওনার গায়ে উনি স্পষ্ট সেই অনুভূতিটা পাচ্ছেন। আচ্ছা। এবার উনি যে হাতটা নাড়িয়ে দেখছেন যে কেউ এসে শুলো নাকি, দেখছে ওখানটা পুরো ফাঁকা, কেউ নেই। উনি কিন্তু হাত নাড়িয়ে দেখছে ওইটা ফাঁকা, কারোর গায়ে কিন্তু হাত লাগছে না, কিন্তু তখনও কিন্তু ওনার হাতের ওপর সেই মাথার চাপ, ওনার গায়ের ওপর সেই পিঠের চাপ, আর ওনার নাকে সেই চুলের তেলের গন্ধ। এইবার এইটা মানে উনি যে অনুভব করেছেন, উনি তখন চিৎকার করে উঠেছেন যে কে কে কে। হ্যাঁ, এবার ওনার চিৎকার শুনে তাড়াতাড়ি করে সবাই আবার নেমে এসেছে। এইবারে কাকিমা দিদাকে যখন সব ঘটনা দাদু খুলে বলে, তখন কাকিমার দিদা বলে, এবার তোমার বিশ্বাস হলো তো? আমরা এতদিন ধরে বলছিলাম, বিশ্বাস করছিলে না। তখন কাকিমার দাদু বলে যে হ্যাঁ, এবার আমার বিশ্বাস হলো। আমার মনে হয় যে এই ব্যাপারটা আর ফেলে রাখা উচিত নয়, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কালকে আমাদের কারোর সাথে যোগাযোগ করা উচিত। তো পরদিনকে কাকিমার দিদা, সেই যে প্রথম দিন যে দিদাটা বলেছিল যে কাকিমার মামাকে ঝাড়াতে, সেই দিদাটাকে গিয়ে কাকিমার দিদা সব ঘটনা জানায় যে এই ব্যাপার। তারপরে সেই দিদাটা বলে যে হ্যাঁ, এই ব্যাপারটা তো ঠিক নয়, তুমি এক কাজ করো, তুমি সেই ওঝার কাছে গিয়ে সব ঘটনা জানাও। এবার এরা যায়, গিয়ে সেই ওঝার কাছে সব ঘটনা জানায় কি কি হয়েছে। সব ঘটনা জানার পর ওঝা সব শুনে বলে যে ঠিক আছে, আমি আজকে সন্ধেবেলা তোমাদের বাড়ি যাব, আমি গিয়ে দেখবো তোমাদের বাড়িতে কি হচ্ছে। এইবার সন্ধেবেলা সেই ওঝা তার বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছে কাকিমার মামার বাড়ি আসার উদ্দেশ্যে। ঠিক আছে, আচ্ছা। এবার এইখানে ঘটনাটা খুব মন দিয়ে শোনো, আর শুনে তুমি বিচার করো যে এটা কোনোভাবে সম্ভব কিনা। ওকে। তো উনি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, হঠাৎ করে কিছু দূর আসার পরে দেখছে ওনার যে ওই ওঝার যে বড় ছেলে, সে দৌড়ে দৌড়ে আসছে। দৌড়ে দৌড়ে আসছে বলতে ওনার সাইকেল যে গতিতে, ওনার ছেলেও কিন্তু সেই গতিতে। মানে তুমি ভাবো একটা বাচ্চা কিভাবে একটা সাইকেলের স্পিডকে ম্যাচ করতে পারে, এটা কি কখনো সম্ভব? না। দেখছে যে ওনার বড় ছেলে হঠাৎ করে দৌড়ে দৌড়ে এসে ওনাকে বলছে যে বাবা বাবা তাড়াতাড়ি বাড়ি চলো, ভাইকে সাপে কামড়েছে। তখন ছেলেকে সাপে কামড়েছে শুনে ওই ওঝার আর কোনো মানে যুক্তি তর্ক কিছুই মাথায় আসেনি। উনি এটা ভাবলেনই না যে আমি যখন বাড়ি থেকে বেরালাম আমার ছোট ছেলে তো বাড়িতেই ছিল। হ্যাঁ,
তারপরে কখনই বা তাকে সাপে কামড়ালো, আর আমার বড় ছেলে কিভাবে এত তাড়াতাড়ি এসে আমার সাইকেলকে ধরে ফেলতে পারলো? উনি কিন্তু এসব আর ওনার মাথাতেই নেই। উনি ওই কথাটা শুনে তাড়াতাড়ি করে বড় ছেলেকে সাইকেলের পেছনে চাপিয়ে নিয়ে চলে গেছে। ওকে। এবার এবার গিয়ে ওনার বাড়ির সামনে সাইকেল দাঁড় করিয়েছে। সাইকেল দাঁড় করিয়ে এবার দেখছে যে ওনার ছোট ছেলে বসে পড়ছে। মানে বাইরে বারান্দায় একটা খাটিয়া মতো রয়েছে, ওতে বসে পড়ছে। তখন উনি এসে বলছে, কি রে বাবা, তোকে নাকি সাপে কামড়েছে? তখন ছোট ছেলে বলছে, আমাকে সাপে কামড়েছে? কি বলছো? বলছে, হ্যাঁ, এই তো তোর দাদা বললো। বলে পিছনে তাকিয়েছে, ওমা দেখে বড় ছেলে নেই, মানে সাইকেলের পেছনে কেউ নেই, যাকে চাপিয়ে বসিয়ে আনলো সে আর নেই। ঠিক আছে, তখন বলছে যে এই তো তোর দাদা যে আমাকে ডেকে আনলো। তখন ছোট ছেলে বলছে, দাদা ডেকে আনলো? দাদা তো ঘরে পড়ছে বাবা। আচ্ছা। তখন তখন বলছে, কই ডাক দেখি তোর দাদাকে। তখন ডেকেছে, দেখছে হ্যাঁ বড় ছেলে ঘরের মধ্যে থেকে এলো। এবার ওদের জিজ্ঞাসা করছে যে তুই কি কোথাও বেরিয়েছিলি? বলছে, না আমি তো কোথাও বেরাইনি বাবা, আমি তো সকাল থেকে ঘরেই রয়েছে, ঘরেই পড়াশোনা করছি, আজ তো আমি কোথাও বেরাইনি। এবার এই ঘটনাটা যখন ঘটেছে তখন ওঝা বুঝে গেছে যে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো ওঝা তো আর গেলেন না, উনি বাড়িতেই থেকে গেলেন। এবার ওঝা তো যেতে পারলেন না, কিন্তু এই বাড়ির লোক ওঝার কাছে গিয়ে যে কত বড় ভুল করেছে সেটা এই বাড়ির লোক, মানে কাকিমার মামার বাড়ির লোক সেই রাতেই টের পেয়েছে। সেই রাতেই কি মানে ওদের বাড়িতে ওই যে বড় মামার ঘরে যেন তাণ্ডব চলছে। তাণ্ডব চলছে মানে ঘরের দরজা বন্ধ, ঘরের ভেতরে মনে হচ্ছে দুটো মানুষ যেন যুদ্ধ করছে, তার মধ্যে একজন পুরুষ একজন মহিলা। সেই পুরুষ বলছে, আমি যাব না, আমি যাব না। আর সেই মহিলা বলছে, চল চল। আর একটা গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে, হুম হুম হুম, এমনি করে একটা গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে। ওকে। আর ঘরে জিনিসপত্র পড়ে যাওয়ার ভাঙার এরকম আওয়াজ হচ্ছে। সারা বাড়ির লোক ছুটে গেছে, সেই মামার ঘরে গিয়ে দরজা ধাক্কাচ্ছে, হুম। দরজা খুলছে না। লাস্টে দরজা ভাঙা হয়েছে। যে কি হচ্ছে ভেতরে, মানে তাণ্ডব হচ্ছে। সেই মামা তারস্বরে চিৎকার করছে, জানো মানে তাকে প্রচন্ড কষ্ট দেওয়া হচ্ছে। এইবারে দরজা খুলে কৌস্তব যেটা দেখেছে, হুম। মানে এইটা কোনো মানুষের পক্ষে তো সম্ভবই না। এমনকি মানে বিশ্বাস করো, এই এই ঘটনাটা আমার শোনার পর না আমি নিজে দুদিন জানলা খুলতে ভয় পেয়েছি। ঠিক আছে, কি হয়েছে? দরজাটা খুলতে সাথে সাথে দেখছে যে ওই যে চাতালের ধারের যে জানলাটা, হুম হুম। সেই জানলায় না সেই সময় জানলাতে কোনো শিক থাকতো না, মানে এমনি জাস্ট বক্স স্কোয়ার মতো কাটা থাকতো এরকম। হুম। এবার এরা ঢুকে দেখছে যে সেই জানলা থেকে একটা মহিলা নিচের দিকে ক্রল করে যাচ্ছে। মানে ধরো একটা যদি সাপ বা এই ধরনের কোনো জিনিস যদি ধরো ঘরের মধ্যে থেকে ক্রল করে দেওয়াল বেয়ে যদি নিচের দিকে নেমে যায়, ঠিক যেই রকম হবে, ঠিক সেই রকম একটা মহিলা। মানে এরা যখন গেছে তখন মাথা বা বডি কিছু দেখতে পায়নি, শুধু দেখছে তার কোমরের দিক থেকে পাটা এইরকম করে নেমে গেল। ভীষণ ক্রিপি শুনতে লাগলো এটা। জাস্ট ভাবো, মানে ঘর অন্ধকার, বাইরে জ্যোৎস্নার আলো জানলা থেকে আসছে, আর তার মধ্যে এরকম একটা দেখলে তুমি। এইটা দেখে সাথে সাথে কি করেছে, ওই যে কাকিমা যে ছোট মামা যে তখনও পড়াশোনা করতে, সেই ছোট মামা কি করেছে, তাড়াতাড়ি করে দৌড়ে দেখতে গেছে যে কোন মহিলা ওরম করে বেরিয়ে গেল। এবার বেরিয়ে গিয়ে দেখছে যে না, কেউ নেই, ফাঁকা, মানে চাতালেও কেউ নেই, কেউ নেই। মানে প্রথমত তো কোনোভাবে সম্ভবই না যে একটা মহিলা ওইভাবে ক্রল করে জানলা বেয়ে ওইভাবে নেমে যাবে, এটা তো সম্ভবই না। তার উপর যদিও আমি তর্কের খাতিরে ধরলাম যে ওটা সম্ভব, সে মানুষ কি ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে কি সেই বাড়ির সীমানা থেকে বেরিয়ে যেতে পারবে? সেটা কি সম্ভব? সম্ভব নয়। তো এইটা দেখে ওরা তো প্রচন্ড ভয় পেয়ে, মানে ওরা সবাই দেখেছে, ওরা প্রচন্ড ভয় পেয়ে গেছে। প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ওই রাতেই ওরা বলছে, এক্ষুনি ওঝার বাড়ি চলো। সেই ওঝার তো আজকে আসার কথা, সে এলো না কেন? বলে সব বাড়ির সবাই সবাই মিলে ওঝার বাড়ির দিকে রওনা দেয়। ওই বড় মামাকেও টানতে টানতে নিয়ে যায়, মানে সে বড় মামা যাবে না, তাও তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় ওঝার বাড়িতে। এইবার
ওঝার বাড়িতে গিয়ে ওঝাকে যখন জিজ্ঞাসা করে যে কি হলো তুমি এলে না, তখন ওঝা বলে আমি পারবো না, এই আপনাদের ঘরে যে জিনিস আছে আমার পক্ষে সে জিনিস তাড়ানো সম্ভব নয়, কারণ সে আমাকে বাধা দিয়েছে আর সে এটাও আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি যদি এই কাজে নামি সে আমার সন্তানদের ক্ষতি করে দেবে। তখন ওঝা একটা মন্দিরের নাম বলে যে আপনি ওই মন্দিরে যান, ওই মন্দিরে একজন সাধক আছে, সেই সাধক আপনাদেরকে সাহায্য করতে পারে, একমাত্র সেই পারে। তো পরদিনকে ভোরবেলা হতে হতেই বাড়ির সবাই সেই সাধকের কাছে যায় এই বড় মামাকে নিয়ে। তো সেই সাধকের কাছে গিয়ে যখন সবাই বাড়িতে কি কি ঘটনা ঘটছে সব জানায়, তখন এই সাধক সেই বড় মামাকে ডেকে তার সামনে বসতে বলে। বসতে বলে সেই সাধক কি করে, তার যে বুড়ো আঙুলটা সেটা সেই বড় মামার কপালে এমনি করে ঠেকায়, মানে চেপে ধরে। চেপে ধরতে ধরতে মানে হঠাৎ করে মনে হয় যে সে বড় মামা না যেন একটা ঘোরের থেকে বেরিয়ে এলো। মানে এতদিন সে যেমন একটা অদ্ভুত আচরণ করছিল সেই সমস্ত আচরণ থেকে সে বেরিয়ে এলো। মানে মনে হলো যে সে যেন একটা অন্য জগৎ থেকে এই পৃথিবীতে এলো, এই রকম মানে তার মধ্যে একটা পরিবর্তন এলো হঠাৎ করে। আচ্ছা। তখন এই সাধক সেই বড় মামাকে বলে, আচ্ছা তুই সত্যি কথা বল যে তুই যে ওই 9 দিন বাড়িতে ছিলি না, তুই কোথায় গেছিলি? তখন এই বড় মামা সব তার সেই 9 দিনে তার সাথে যা যা ঘটেছিল সেই ঘটনা বলে। তো কি ঘটেছিল সেটা হলো, বাড়ি থেকে যখন বিয়ের জন্য না করে দেওয়া হয়, এই বড় মামা বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সেই মেয়েটাকে বিয়ে করে। ওকে। এবার তোমাকে আমি বললাম না, প্রথমেই বলেছিলাম যে কিভাবে একটা মেয়েকে বিয়ে করে তার বাবার বাড়িতে থাকা যায় আর তার বাবা কিছুই বলে না, কোনোই বারণ করে না, এটা কি সম্ভব? তো বিয়ে করে সেই মেয়েটাদের বাড়িতে, সেটা বাড়ি বলতে কি ওই যে চায়ের দোকানটা ছিল, ওই চায়ের দোকানটা না হাইওয়ের পাশে একটু জঙ্গল মতো জায়গা ছিল। ওই চায়ের দোকানেরই পিছনে বেড়ার 2 কামরার ঘর ছিল। সেই 2 কামরার ঘরের মধ্যে একটাতে ওরা থাকতো, একটাতে ওর বাবা থাকতো, এরকম। আর বাথরুম বলতে বাইরে ইট পেতে প্লাস্টিক খাটিয়ে এরকম একটা এরকম সেটআপ। হুম হুম। তো এই বড় মামা সেই মেয়েটিকে যে বিয়ে করে, বড় মামা বলছে যে সেই মেয়েটির বাবা কোনো প্রতিবাদ করে না, এমনকি সেই মেয়েটির বাবাকে দেখে মনে হতো সে যেন একটা রোবট, একটা যেন মানে দম দেওয়া পুতুল। সে কোনো কথা বলে না, কিছু বলে না, তার একটাই কাজ সকালবেলা চায়ের দোকান খোলে, চায়ের দোকানের কাজ করে, আর রাতে ঘরে আসে, খাবার খায়, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এছাড়া সে আর কিচ্ছু করে না, মানে কোনো কথাও বলে না। মেয়ের যে বিয়ে হলো তাতে যে তার কোনো বক্তব্য বারণ করা কিচ্ছু নয়, মানে শুধু একটা সকাল থেকে সন্ধে তার একই তার রুটিন, চায়ের দোকান খোলা, দোকানে কাজ করা, বাড়িতে আসা, খেয়ে ঘুমিয়ে পড়া। এছাড়া সেই মানুষটাকে সেই বড় মামা কোনোদিনও কোনো কথা বলতে দেখেনি। মানে এটা কি করে সম্ভব বলো? এটা কিভাবে কোনোভাবে সম্ভব? একদমই না। কিন্তু এটাই বাস্তব, এটাই ঘটেছিল। তো বিয়ে করার পরে, বিয়ে হয়েছে তারপরে তো 2 দিন ভালো কেটেছে। এইবারে 2 দিনের মাথায় রাত্রির বেলা হঠাৎ করে সেই বড় মামার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখছে যে তার বউ তার পাশে নেই। হুম। আচ্ছা। এইবার তখন না তার একটু সন্দেহ হয়। এবার আরেকটা অদ্ভুত ঘটনা বলি। এই যে মেয়েটাকে এই যে বড় মামা বিয়ে করেছিল, মানে বিয়ের মতো একটা এত বড় সিদ্ধান্ত, তুমি তো অনেক ভেবে চিন্তে তার ব্যাপারে কিছু খোঁজ খবর নিয়ে তো করবে। হুম। কিন্তু এই বড় মামা কিন্তু কোনো খোঁজ খবর কিচ্ছু নেয়নি। মানে এই মেয়েটার সাথে তার 1 মাসও পরিচয় হয়নি। মানে তার সাথে পরিচয় হয়েই মানে এত তার প্রেমে পড়ে গেছে হঠাৎ করে, মানে যেটা খুব অস্বাভাবিক, এটা স্বাভাবিক নয়। যে তার জন্য সে বাড়ি থেকে পালিয়ে নিজের বাবা মাকে ছেড়ে, আর সেই সময় পালিয়ে বিয়ে করা মানে কিন্তু একটা অনেক বড় ব্যাপার। সেই সময় মানে এই সব সিদ্ধান্তের জন্য ছেলে মেয়েদেরকে মেরেও ফেলা হতো, বা সমাজে তাদেরকে বহিষ্কৃত করে দেওয়া হতো, তাকে এক ঘরে করে দেওয়া হতো এই ধরনের। মানে সেই সময় এরকম একটা সিদ্ধান্ত মানে কখনো নেওয়া সম্ভব না। কিন্তু সেই বড় মামার না সেই সেই বিচার বিবেচনা সবকিছু হারিয়ে গেছিল, সে ফট করেই মেয়েটাকে বিয়ে করে নেয়।
এবার সে না তখন ওই মুহূর্তে সে ভাবে যে আচ্ছা আমি তো এর ব্যাপারে সেইভাবে কিছুই জানি না, তাহলে কি এর কি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে, বা এই এত রাতে কি কারোর সাথে দেখা করতে গেছে, কি ব্যাপার, আমি একটু বেরিয়ে দেখি তো। আচ্ছা। এবার প্রথমে সে ভেবেছে যে হয়তো উনি বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে তার নাম ধরে ডেকেছে, সে বেরায়নি, কেউ নেই, তারপর গিয়ে দেখছে বাথরুম ফাঁকা। তারপরে আবার বড় মা ভাবছে যে এত রাতে কোথায় যেতে পারে, একটু কি জঙ্গলের ভেতরটা গিয়ে দেখবো। এবার উনি জঙ্গলের ভেতরটা যাচ্ছে। এবার গিয়ে উনি যে দৃশ্য দেখছে সেটা দেখে মানে ওনার কল্পনারও বাইরে। উনি গিয়ে দেখছেন যে ওনার যে স্ত্রী, যে সকালে সম্পূর্ণ একটা সাধারণ নারীর বেশে, একটা শাড়ি পরে সাধারণ বেশে, সেই স্ত্রী এর বেশভূষা সম্পূর্ণ আলাদা, মানে সেই স্ত্রী একটা তান্ত্রিকের বেশে, তান্ত্রিকদের বেশে, একটা লাল মতো একটা শাড়ি পরে একটা তান্ত্রিক বেশে, আর সামনে কি সমস্ত আগুন জ্বালিয়ে আরো কি খুলি এইসব নিয়ে কিছু একটা করছে। আচ্ছা আচ্ছা। এবার এইটা দেখে সেই বড় মামা না মানে অবাক হয়ে যায় যে এটা কি করছে। এবার সে গিয়ে না তাকে ডাকে যে এই তুমি এটা কি করছো। এবার ওইটা দেখে সাথে সাথে সে তার বউ এরম বলে কি তুমি এখানে কেন এসেছো, যাও তুমি ঘরে চলে যাও। তখন বড় মা বলছে কেন আমি ঘরে যাব, তুমি কি করছো, তুমি আমাকে বলো তুমি এইসব কি করছো। তখন বলছে কি অত জানতে হবে না, যত জানবে তত তোমার ক্ষতি, এরকম। তখন বলছে না আমি কালকেই চলে যাব, তুমি নিশ্চয়ই কিছু একটা কোনো খারাপ কাজের সাথে জড়িত, বা তুমি এমন কিছু করছো যেটা তোমার করা উচিত না, আমি তোমার সাথে থাকবো না। হুম। তখন এ বলছে ও আমাকে ভোগ করে এখন আর আমার সাথে থাকবি না, তোর সাহস থাকলে করে দেখা, তোর রক্ত চুষে খেয়ে নেবো, এমনি করে বলেছে। কি সাংঘাতিক। তখন বড় মামা না একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে উনি ঘরে চলে গেছেন। এবার উনি ঠিকই করে নিয়েছেন যে পরদিন সকাল হলেই উনি ওনার যা অল্প একটু জিনিসপত্র আছে সব নিয়ে বেরিয়ে চলে যাবেন। হুম হুম। তো সকাল হয়েছে, বড় মামার বউ এসেছে। হ্যাঁ, এসে তারপরে বলছে যে ঠিক আছে তুমি যখন চলে যাবেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, তাহলে অন্তত একটু চা জল খাবার খেয়ে যাও, খালি মুখে যেও না। হুম। আমি একটু হাতের কাজটা সেরে আসি, আমি তোমার সাথে আমার কিছু কথাও আছে, আমি তোমাকে সব খুলে বলবো। যাও তুমি দোকানে যাও, বাবার কাছ থেকে তুমি জল খাবার খাও, আমি ঘরের কাজটা সেরে আমি আসছি। তো আচ্ছা। বড় মামা গেছে, বলছে ঠিক আছে। বড় মামা বলছে দেখো আমিও সবকিছু, আমি তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, তুমি যদি সবকিছু বলো, যদি আমরা সবকিছু মিটমাট করে থাকতে পারি, আমি থাকতেই চাই। এই বলে বড় মামা ওখান থেকে বেরিয়ে গিয়ে তিনি গিয়ে এমনি চা জল খাবার খাচ্ছে। এবার বেশ অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, সে আর আসে না, তার বউ আর আসে না। ঠিক আছে, এবার বড় মামা ভাবছে কি হলো এখনো আসছে না, বললো এসে কথা বলবে, আমি গিয়ে একবার দেখি ঘরে। ঘরে গিয়ে কি দেখে জানো? কি দেখে? ঘরে গিয়ে দেখে যে এই যে তার বউ, সে গলায় দড়ি দিয়ে ঝুলছে। কি বলছো? হ্যাঁ, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আচ্ছা। তার চেহারা খুব বিভৎস হয়ে গেছে, মানে আত্মহত্যা করার ফলে তার পুরো মুখ বিকৃত হয়ে গেছে। তো এইটা দেখে তো ওনার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। উনি তো ভাবে যে আমি, এটা কি হয়ে গেল আমার সাথে। এবার ওই সময় না উনি সমস্ত কিছু বিচার বুদ্ধি হারিয়ে ফেলে উনি ভাবেন যে আমি এটা কিসের মধ্যে ফেসে গেলাম, আমাকে এখনই এখান থেকে পালিয়ে যেতে হবে। এক তো আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছি, যেটা সমাজের চোখে একটা গর্হিত অপরাধ। হ্যাঁ, এমনিতেই আমার বাবা যদি জানতে পারে, আমার বাবা নিজেও হয়তো বেঁচে থাকবে না, নয়তো আমাকে বাঁচিয়ে রাখবে না। আর তার উপর এত বড় একটা ঘটনা, এই যদি কোনো থানা পুলিশ কিছু হয় আমার যে কি হবে। মানে এই সব ভেবে উনি কি করেছেন, উনি সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানে সেই লাশ উনি নামানো না, ওইভাবে ঝুলছে লাশ, ওইভাবে রেখে উনি সিদ্ধান্ত নেন যে ওখান থেকে পালিয়ে যাবেন। হ্যাঁ, উনি কিভাবে সৎকার হবে, কি শ্রাদ্ধ হবে, কিচ্ছু এসব ভাবে না। আর অদ্ভুত ব্যাপার, ওই যে তার যে বাবা, মেয়েটির যে বাবা, সে কিন্তু তখনও সেই রকমই, মানে তার কিন্তু কোনো পরিবর্তন নেই, সে তখনই একটা রোবটের মতনই আচরণ করে যাচ্ছে। এটা ঠিক কি আছে, করে হয় বলো তো? সেটাই তো প্রশ্ন।
এটা কি করে হয়? এটা এটা তো কখনো সম্ভব নয় বাস্তবে। তিনিও দেখেছেন তার মেয়ে ঝুলছে? তিনি, হ্যাঁ মানে মামার ওই আওয়াজ টাওয়াজ শুনে তিনি তো এসে দেখছে মামার পিছনে দাঁড়িয়ে, এবার তিনিও না দেখে মানে যেন কোনো মানে নিরুত্তাপ, মানে একটা মেয়ে মারা গেছে তার যে একটা রিয়াকশন হবে সেরকম কিছু না, সে নিরুত্তাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে সে যেন বুঝছেই না কি হচ্ছে এইরকম। আচ্ছা আচ্ছা, তারপর? তো মামা কি করেছে, সেই সবকিছু ওই রকম করে রেখে উনি ওইখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে, যাতে কেউ না জানতে পারে যে মামার ওখানে এসেছিলেন বা কিছু, ওইভাবে উনি ওখান থেকে পালিয়ে যান। এবার পালিয়ে গিয়ে বাড়িতে তো আসতে পারবে না, হঠাৎ করে বাড়িতে গিয়ে কি বলবে? তো উনি পালিয়ে গিয়ে সিদ্ধান্ত নেন যে আহ, উনি যার ট্রাক চালাতেন সেই ট্রাকের যে মালিক তার সাথে তার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো সেই ট্রাকের মালিকের বাড়িতে গিয়ে উনি উঠবেন। এবার বাড়ি বলতে কি, সেই ট্রাকের মালিক আসলে একটা এক কামরা ঘর নিয়ে তিনি ভাড়া থাকতেন। আর ওনার আসল বাড়ি ছিল আরো মানে আরো একটা প্রত্যন্ত কোনো গ্রামে। তো উনি কাজের সুবিধার্থে এই রুম একটা ওনার ঘর নেওয়া ছিল। তো সেই ঘরে মামা যায়, গিয়ে সেই ট্রাকের মালিককে সে বন্ধুকে সবকিছু জানায় যে কি কি ঘটে। এবার সে শুনে বলে, দেখ তুই এক কাজ কর, তুই এখনই বাড়ি যাস না। আহ আমি আমার বাড়িতে যাচ্ছি, এক সপ্তাহের জন্য আমি বাড়ি যাচ্ছি। তুই এই ঘরটাতে থাক, তুই এখানে দুদিন থাক না, থেকে তুই তোর যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তোর যখন একটু মেন্টালি তুই একটু ঠিক থাকবি, তুই তখন বাড়ি যাস। বলে উনি মামাকে সেই ঘরের চাবি দিয়ে উনি চলে যান, নিজের বাড়িতে চলে যান। এইবারে সেই দিন রাতে মামা শুয়ে শুয়ে আছে, এবার তখন গরমকাল, এরকম জানলা খোলা। আর ওনার ঠিক করে ঘুমও আসছে না, মানে যার জীবনে এত বড় ঝড় উঠে গেছে সে কি করে ঘুমাবে, মানে ওনার একটা মানে তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম আধ জাগা এরকম। এইবারে জানলার বাইরে তো চাঁদের আলো, আর জানলার বাইরেটা জঙ্গল জঙ্গল মতো, ঠিক আছে। এবার এই মামা হঠাৎ করে না তার এরকম জানলার দিকে চোখ গেছে, চোখ গিয়ে দেখছে জানলা থেকে না কেউ একটা এরকম উঁকি মেরেই সরে গেল। একবার দেখেছেন, একবার দেখে মনের ভুল ভেবেছে, তারপরে আবার তাকিয়েছে, দেখছে আবার না এরকম করে কার দুটো যেন জানলা মানে বিমের থেকে যেন কার দুটো এরকম শুধু কপাল থেকে চোখটা দেখা যাচ্ছে, এমনি করে কি একটা উকি দিচ্ছে এইরকম। এবার এইটা দেখে না উনি ভেবছে কি হলো, কে উকি দিচ্ছে ঘরে। এবার উনি একটা টর্চ ছিল, সেই টর্চটা নিয়ে উনি জানলার বাইরে দেখে যে কেউ উকি মারছে। এবার সেই টর্চের আলো জানলার বাইরে পড়তে উনি যা দেখলেন, মানে উনি বললে হয়তো বেঁচে ছিলেন, অন্য কোনো মানুষ হলে হয়তো সেখানেই তার হার্ট অ্যাটাক হয়ে যেত। উনি দেখলেন জানলার বাইরে ওনার সেই বউ দাঁড়িয়ে, আর তার চেহারাটা ঠিক গলায় দড়ি দেওয়ার সময় যেরকম হয়ে গেছিল, মুখটা পুরো কালশিটে পড়ে গেছিল, জিভ বার করা, ঘাড় একদিকে কাত হওয়া, ঠিক ওই চেহারায় ওনার বউ জানলার বাইরে দাঁড়িয়ে আছে। এইটা দেখে মামা সাথে সাথে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আচ্ছা। অজ্ঞান হয়ে গিয়ে তারপরে মানে এই ঘটনাটা ধরো ঘটেছে মানে উনি যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার 4 দিনের মাথায়, আর উনি কিন্তু বাড়ি ফিরেছিলেন প্রায় 9 দিনের মাথায়। এবার এই 4 দিন থেকে এই 9 দিন উনি ওইভাবেই অজ্ঞান হয়েছিলেন, মানে ওনার সাথে কি ঘটেছে উনি কিচ্ছু জানেন না, ওনার কোনো সেন্স ছিল না। তারপরে ওনাকে উদ্ধার করা হচ্ছে ওনার সেই যে বন্ধু, যখন তার বাড়িতে ফিরে ফিরে অনেকবার দরজা ধাক্কায়, দেখে কেউ দরজা খোলে না, সে তখন কোনোভাবে দরজা ভেঙে ঢুকে দেখে এই মামা সেইভাবে অজ্ঞান হয়ে ওখানে পড়ে আছে। এই বন্ধু এসে তারপরে তাকে সেবা শুশ্রূষা করে একটু ঠিকঠাক করে এই বন্ধুই তাকে সেই দিনকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে দেয়। সে আর বাড়িতে ঢোকেনি, কারণ সে আর এইসব ঝামেলার মধ্যে জড়াতে চাইছিল না। সে এই মামাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে চলে গেছিল। এই হচ্ছে ঘটনা। এবার এই বউকেই কিন্তু মামা এতদিন ধরে দেখে আসছে, আর এই যে সে আসছে এই বউ। আর তিনি যতবার বউকে দেখছেন তিনি কিন্তু প্রত্যেকবার এই একই এরকম বিকৃত চেহারাতেই তার বউকে দেখেছেন। একবার ভাবো মানে তার উপর কতটা মানসিক চাপ সৃষ্টি হয়েছিল এর জন্য। তো আমি জাস্ট ভাবছি
মানে আমি তো সত্যি কথা বলতে কি বলতো, আমি এই ঘটনাটা যখন শুনেছিলাম তারপর আমি কয়েকদিন ঠিক করে ঘুমাতে পারিনি। আমার যেন মনে হতো আমি এই চেহারাটা দেখছি এদিক ওদিক, মানে এতটা আমার ক্রিপি লেগেছিল। তারপর কি হলো? তারপরে এই সাধক তো সবকিছু শুনে তাকে একটা তাবিজ দেয়, সেই মামাকে একটা তাবিজ দেয়। হুম তাবিজ দিয়ে বলে সে সারা জীবন এই তাবিজটাকে ধারণ করে থাকতে হবে। হুম হুম আর এই মামা জীবনে কখনো বিয়ে করতে পারবে না, এই তাবিজটার ফলে সেই আত্মার এই মামার কাছে আসতে পারবে না। কিন্তু এই মামা কিন্তু জীবনে আর কখনো বিয়ে করতে পারবে না। কেন? কোনোদিনও যদি সে বিয়ে করে হুম তাহলে তার স্ত্রীর বা তার অনেক বড় ক্ষতি হবে, এই আত্মা আবার ফিরে আসবে, ফিরে এসে তাদের ক্ষতি করবে। সেই মামার কখনো বিয়ে করতে পারবে না। ওকে। এবার তোমার কি মনে হচ্ছে যে ঘটনা এখানেই শেষ হয়ে গেল? আমার মনে হচ্ছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ। এরপরে মামার কাছে সেই দিন তো তাবিজ নিয়ে মামা বাড়িতে ফিরে এলেন। হুম হুম ফিরে এসে তারপরে 2-3 দিন ভালো কেটেছে। সে মামা আস্তে আস্তে ঠিক হয়ে উঠছেন, খাওয়া দাওয়া করছেন, তার চেহারা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, ভালোর দিকে এগোচ্ছে। সে আর আগের মতো আবোল তাবোল বকছে না, ভয় পাচ্ছে না, বাড়ির ভেতর কিছু হচ্ছে না। হঠাৎ 2-3 দিন পরে রাতের বেলা সবাই যখন শুচ্ছে তখন শুনছে ওদের বাড়ির ভেতর নয়, বাড়ির পাঁচিলের বাইরে, বাইরের দিকে, বাউন্ডারির বাইরের দিকে কোনো একজন মহিলা হু হু করে, মানে সে খুব দুঃখের একটা কান্না কাঁদছে আর মাথা ঠুকছে, মানে প্রত্যেকটা পাঁচিলে এমনি মাথা ঠুকে ঠুকে বেড়াচ্ছে। আর একটা হু হু করে মানে একটা কান্না, মানে সেই, মানে মনে হচ্ছে খুব কষ্টে, যেমন কেউ কাউকে না পেলে খুব কষ্টে যেমন কাঁদে ওই রকম একটা কান্না মাঝরাতের, মানে এইরকম ভাবে, মানে সারা রাত যতক্ষণ না ভোরের আলো ফুটছে ততক্ষণ এরকম আওয়াজ হয়েছে। এই এই ঘটনাটা ঘটেছে একদিন। তারপরে একদিন কি হয়েছে, মানে এখন দেখো এখন কিন্তু আর বাড়ির মধ্যে কিছু হচ্ছে না, যা হচ্ছে বাড়ির বাইরে। তারপরে একদিন ওই যে কাকিমার যে মেজো মামা সেজো মামা যারা চাষ করতো, ঠিক আছে, এবার ওরা কি করতো গরমকালে না একটু ভোর ভোর, মানে ভোর ভোরই মাঠের জন্য বেরিয়ে যেত, কারণ খুব সকাল থেকে রোদ্দুর পড়ে যেত, তো তো ওরা চেষ্টা করতো কি একটু, মানে ভোর ভোর যদি কাজটা শুরু করে তাহলে একটু ছায়া ছায়া অনেকটা কাজ সেরে নেওয়া যায়। তো ওরা ভোরের দিকে সেই মাঠে গেছে, চাষের মাঠে। এবার কাকতাড়ুয়া, কাকতাড়ুয়া মাঠের মধ্যে তখন তো অনেক মানে চাষের মাঠে কাকতাড়ুয়া লাগানো থাকে না, ওরা দেখছে যে ওদের মাঠে যে কাকতাড়ুয়া, এবার ওরা তো এরকম টর্চ নিয়ে গেছে, এবার ওই কাকতাড়ুয়ার দিকে যে এরকম টর্চটা পড়েছে তখন ওরা দেখছে যে কাকতাড়ুয়াটার মানে মুন্ডুটা রয়েছে, মুন্ডুটার পাশ থেকে আরেকটা মাথা দেখা যাচ্ছে, একটা মহিলার মাথা এরম উঁকি মেরে ওদের দিকে তাকিয়ে আছে। বিভৎস ক্রিপি, এটা বিভৎস ক্রিপি। আমি জাস্ট মানে ইমাজিন করছি। তারপর তারপর কি হলো? এইবার ওরা তো যেই মানে ওরকম দেখেছে না, ওই মুখটা দেখে ওরা উল্টো দিকে দৌড় দিয়েছে। আর উল্টো দিকে ওরা যখন দৌড় দিয়েছে তখন ওরা না, এরা খসখস খসখস করে সেই ওই মাঠের মধ্যে থেকে যদি আরো কেউ জোরে পেছনে ধাওয়া করে একটা খসখস খসখস করে সে আওয়াজ হবে না, ওই রকম একটা মানে আওয়াজ পাচ্ছে। আর ওরা তো ওইখান থেকে যে দৌড় দিয়েছে, মানে দৌড় দিয়ে ওরা বাড়িতে এসে থেমেছে এইরকম। বাড়িতে যেই ঢুকে গেছে সেই পিছনে যে ধাওয়া করার আওয়াজটা কমে গেছে। এই এইরম হয়েছে। তো এই ঘটনাটা ঘটার পরে এরা কি করেছে, এরা আবার সেই সাধকের কাছে গেছে, সেই সাধককে গিয়ে আবার সবকিছু জানিয়েছে যে এই এই ব্যাপার, আহ মানে এখন তো বাড়ির ভেতরে কিছু হচ্ছে না বা আমার বড় ছেলের সাথে কিছু হচ্ছে না, কিন্তু এখন বাড়ির বাইরে আমাদের সাথে হচ্ছে। তো সেই সাধক আবার একটা মন্ত্রপুত জল দেন, জল দিয়ে বলেন যে এই জলটা বাড়ির বাউন্ডারির চারিদিকে আর ওই যে ক্ষেতে, যে ক্ষেতে দেখেছে ওরকম সেই ক্ষেতের বাউন্ডারির চারিদিকে সেই জলটা ছড়িয়ে দিতে। তো তারা তাই করে, সে সাধকের থেকে জল এনে সেই জল বাড়ির বাউন্ডারির দিকে, ক্ষেতের বাউন্ডারিতে সব ছড়িয়ে দেয়। তারপর থেকে আস্তে আস্তে আর কোনো ঘটনা ঘটেনি, তারপর থেকে ঘটনাগুলো বন্ধ হয়েছে।
আর ওই যে আমি বললাম একটা হঠকারী সিদ্ধান্তের জন্য সারা জীবন তোমাকে তার শাস্তি ভোগ করে যেতে হবে, এই মামা কিন্তু সারা জীবন আর বিয়ে করেননি। উনি পরবর্তীকালে উনি বয়সজনিত কারণেই উনি মারা গেছেন, কিন্তু উনি সারা জীবন আর বিয়ে করতে পারেননি। উনি সারা জীবন সিঙ্গেল থেকেছিলেন, ভাইদের সংসারে উনি শেষ জীবন কাটিয়েছিলেন। তো এই ছিল ঘটনা। মানে তুমি যে ঘটনাটা শেয়ার করলে প্রিয়া, মানে এটা হয়তো অনেক বছর আগের একটা ঘটনা, ঠিক আছে, বাট এই ঘটনার মধ্যে যে যে পোর্শনস গুলো ছিল সেখান থেকে আমার একটা প্রশ্ন বারবার মাথায় আসছে, সেটা হচ্ছে যে ওর যে বাবা ছিল মেয়েটার, হ্যাঁ, মেয়েটার বাবার সাথে কি হয়েছিল, মেয়েটাই বা মানে ওরকম কেন ছিল, মানে বিয়ে করে নিল, বিয়ের পর আত্মহত্যাও করে নিল, আবার সে তন্ত্র প্র্যাকটিস করতো, মানে কিছু কি জানা গেছিল, মানে কি, মানে বেসিক্যালি কি ছিল? না, ওরা ওরা আর কিছু জানার চেষ্টা করেনি, কারণ ওরা তারপর থেকে এমনকি সেই মামা জানো তো ট্রাক চালানোও ছেড়ে দেয়। কারণ আবার যদি সেই রাস্তা থেকে যাতায়াত করতে হয় তিনি ট্রাক চালানোও ছেড়ে দেয়, তিনি পরবর্তীকালে চাষবাসের কাজ শুরু করে নেন। তিনি আর এই জন্য আর ওই রাস্তায় ঠিক জানা যায়নি। এবার যতদূর মানে কাকিমার সাথে আলোচনা করছিলাম, কাকিমা বলছিলেন ওনার যে ধারণা যে হতে পারে মেয়েটা না কোনো রকমের তন্ত্র চর্চা করতো, আর কোনোভাবে না ওর বাবাকে বশীভূত করে রেখেছিল, প্লাস এই যে মামাকেও এ না কোনোভাবে বশীভূত করে নিয়েছিল। নয়তো 1 মাসের মধ্যে একটা মানুষ কিভাবে এত প্রেমে পড়ে যাবে যে মানে হঠাৎ করে এত বড় একটা সমাজের বিরুদ্ধে, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। আর একটা জিনিস ভাবো, মেয়েটার যে বাবা সো কল্ড, সে নিজের মেয়ের ঝুলন্ত লাশ দেখছে, ঘাড় একদিকে বেঁকে গেছে, জিভ বেরিয়ে রয়েছে, এরকম একটা বীভৎস দৃশ্য দেখেও কিছু বলছে না। কিছু বলছে না। উনি নাকি এমন করে দাঁড়িয়ে আছেন যেন মানে উনি একটা ঘোরের মধ্যে, মানে কিছু কোনো একটা মেয়ে মারা গেছে তার যে একটা দুঃখ, কোনো যে একটা তার রিয়াকশন, তার মধ্যে কিচ্ছু নেই। সে আমার চুপ করে যতদূর ঘটনাটা শুনে মনে হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি লোকটা না মেয়ের বাবা ছিল না। হতে পারে, হয়তো হতে পারে। মেয়েটা ওই লোকটাকেও বশীকরণ করে রাখতে চেয়েছিল, তার থেকে জীবনী শক্তি নিচ্ছিল। আর হতে পারে। এ মামা রয়েছেন, মামা ভদ্রলোককেও সেম বশীকরণ করে। আমি একটা জায়গায় মেলাতে পারছি না, যদি সেরকমটাই হয়, যদি চলে যাওয়ার কথা বলে সেই সময় কিছু করলো না, নিজে মারা গেল, মানে হ্যাঁ, বশীকরণ যদি করেই রাখতো তাহলে তো চলে যাওয়ার কথাটা হতো না, তাই না? বা ওটাই মানে হয়তো দেখো একটা জিনিস হতে পারে যে উনি হয়তো হঠাৎ করে যে দেখে নিয়েছিলেন তাতে হয়তো মানে কিছু একটা হয়েছিল। মানে দেখো আমার তো এই বিষয়ে খুব একটা জ্ঞান নেই, আমি জাস্ট আমার ধারণাটা বলছি যে হয় না অনেক সময় ধরো আমার পেছনে কিছু একটা করা হচ্ছে যে আমি জেনে গেলাম, হয়তো সেটার অ্যাকশনটা কমে যায়। মানে যারা এই ব্যাপারে ভালো জ্ঞান তারা হয়তো বলতে পারবেন। মানে কিছু কিছু ঘটনা থাকে, ঘটনা শেষ হওয়ার পরেও সেটাকে নিয়ে কথা বলতে একটা খুব মানে মানে অদম্য একটা ইন্টারেস্ট কাজ করে। আমার এই ঘটনাটা শুনে সেরকমই মনে হচ্ছে। আর তুমি ওই কাকতাড়ুয়ার যে ব্যাপারটা বললে, ওটা সত্যি বলছি খুবই ভয়ের ছিল। মানে এরকমটা যদি হয় কারোর সাথে, যদি তার একটু কোলেস্টেরল থাকে, মানে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমার তো সত্যি কথা বলতে কি আমি জানি না ওরা এই ঘটনাগুলো কিভাবে সার্ভাইভ করেছে। আমার সাথে যদি ওই একটা ঘটনাও ঘটতো মানে আমি তো বোধহয় কিছু আমার হয়েই যেত। মানে আমার নার্ভ তো অত শক্ত আমি রাখতেই পারতাম না। মানে খুব ভালোভাবে তুমি ঘটনাটা প্রেজেন্ট করলে প্রিয়া। খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার কথা হবে। কিউরিও নিশ্চয়ই। প্যাটের অডিয়েন্স যদি চায় তোমার ঘটনা আমরা আরো নিয়ে আসবো চ্যানেলে। থ্যাংকস, খুব তাড়াতাড়ি কথা হচ্ছে। গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। খুব ভালো থেকো। কিউরিওফাইটের পরিবারের সবাইকে শুভেচ্ছা। গুড নাইট। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব টু কিউরিওফাইট।
আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স চান, আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।